অপরিসীম ক্ষমতাই কি তাদেরকে পথভ্রম করছে কিনা সেই জায়গাটি আসলে একটু আপনার কাছ থেকে শুনতে চাই। জি, তার আগে আমি ভাইয়ের যে বিষয়টা একটু উল্লেখ করি, তিনি চমৎকার বলেছেন, কিছু কিছু বিষয়ে আমি একটু কথা বলি। দেখেন, এনসিপি ওইভাবে প্রভাব বিস্তার করতে পারেনি মানে চাঁদাবাজির ব্যাপারে, এবং এর প্রেক্ষিতে তিনি বলেছেন যে তারা হয়তো এলিট শ্রেণীর কাছ থেকে চাঁদাবাজি করছে, যদিও তিনি বলেছেন যে এটা আমি সঠিক জানি না, তবে তিনি সন্দেহ পোষণ করছেন। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। তো আমি এই বিষয়ে বলি, দেখেন এই যে এনসিপি এখন যে প্রোগ্রামগুলো করতেছে, যেহেতু তারা স্বচ্ছতা জবাবদিহিতার রাজনীতি করতে চায়, সেক্ষেত্রে কিন্তু তিনি প্রশ্ন তুলতে পারেন যে এনসিপি এই প্রোগ্রামগুলোর হিসাব দিক, আমরা জানতে চাই। এখন যখন আপনি এই কথা বলবেন তখন বলা হবে যে আপনি এনসিপিকে টার্গেট করছেন, কিন্তু দেখেন এনসিপি কিন্তু ভিন্ন কথা বলছে যে তারা চাঁদাবাজি করে না। তার মানে তাদের অর্থ কই থেকে আসতেছে সেই প্রশ্ন কি আমরা করতে পারি না? নাহিদ ইসলাম এর আগে বলেছিলেন যে আমাদেরকে ধনীরা ডোনেট করতেছে, আমরা যদি নাম প্রকাশ করি তাহলে তারা ঝুঁকিতে পড়বে। কিন্তু আমার কথা হলো যে গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের পরে রাশেদ খানকে কেউ 1 কোটি টাকা দিবে আর তার জন্য তাকে জেলে যেতে হবে, তো রাশেদ খান কেন ওই মানুষের কাছে টাকা নিবে যার নাম প্রকাশ করা যায় না? আমার কাছে আসুক, কেউ যদি আমার কাছে জানতে চায় রাশেদ ভাই আপনি কেমনে চলেন, আমি তো সেটার কড়াই গন্ডা হিসাব দিতে পারবো, আমার কাছে সব হিসাব আছে, এনসিপি দিতে পারবে। ওই যে আমি বলছিলাম যে 48 লাখ টাকা, সেইটা কি আসলে দলের ফান্ডে গেছে নাকি নেতার পকেটে গেছে, সেটা তো আমরা জানতে চাইতেই পারি। এক, দ্বিতীয়ত ভাই যেটি বললেন যে এই দুনিয়াবি রাজনীতি করে আসলে কোনোভাবে সৎ থাকা কঠিন। দুনিয়াবি না, আমি বলছি বস্তুবাদী রাজনীতি, এটাই স্বাভাবিক। জি, বস্তুবাদী রাজনীতি স্বাভাবিক বলছেন উনি চাঁদাবাজি বিষয়টিকে, মানে এটা বস্তুবাদী মানে উনি মধ্যপন্থা ধারা রাজনীতির কথা বোঝাচ্ছেন। না না, মধ্যপন্থা না, বস্তুবাদী রাজনীতি বলতে যেটা বোঝাচ্ছি যে এই পৃথিবীর জন্য, এই জীবন জীবিকার জন্য। এই বস্তুবাদী রাজনীতিতে একজন লোক কেন সে অনেক টাকা ইনভেস্ট করবে, অনেক টাকা কেন দিবে, সাধারণত এটা দেখা যায় না। জি, এটার একটা বাই প্রোডাক্ট চাঁদাবাজি। মানে উনি শুধু বাংলাদেশ না, আপনি একেবারে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি দেখেন এই প্রসঙ্গগুলো কিন্তু উঠে আসছে যে কেন তারা ডোনেট করছে, এর পিছনে একটা মানে টার্গেট থাকে। দেখেন, অবশ্যই দল চালাতে টাকা লাগে, ইসলামী আন্দোলন বাংলাদেশ চলছে, টাকা লাগতেছে না অনেক। উদ্যানে এত বড় সমাবেশ করলো, কত টাকা খরচ হয়েছে তারা তো এখনো পর্যন্ত ওটা প্রকাশ করে নাই, তবে অনুমান করা যায় যে অনেক টাকা খরচ হয়েছে, যেটা ভাই বললেন। ঠিক একইভাবে আমরা যে প্রোগ্রামগুলো করি, হ্যাঁ আমাদের প্রোগ্রামগুলোতে খরচ হয়। জামাত ইসলাম তো তার এখনো পর্যন্ত হিসাব দিতে পারে নাই, কারণ মানুষ চমকে যেতে পারে। গতকালকে জামাতের আমি বলেছে 3.5 কোটি টাকার মতন, না এত কম খরচে এত বড় প্রোগ্রাম তিনি বলেছেন। তারপরে বলেছেন যে এবার যাদের সেটি বের করা তারা বের করবে। এইটা তো শুধুমাত্র দলের হিসাব, ম্যানেজমেন্টের হিসাব, কিন্তু এই যে এত জেলা পর্যায় থেকে যাদেরকে নিয়ে এসেছে, এটা তো প্রত্যেক জেলার একটা আলাদা খরচ থাকে না? তো সেই হিসাব দিতে গেলে তো বিশাল হিসাব, হয়তো কেন্দ্রীয় হয়ে যতটুকু খরচ করেছেন। তবে এটা খুব ভালো যে প্রত্যেকটা দল হিসাব দিচ্ছে, হিসাব দেওয়া উচিত, কারণ আমাদের দেশে অভ্যুত্থান হয়েছে, এখন আর ওই অস্বচ্ছ রাজনীতি করে কেউ টিকতে পারবে না। 1986 সালে যে ইলেকশনটা হয়, তো ওই ইলেকশনে তো আওয়ামী লীগ অংশ নাই। তো আমি যে ইতিহাস যতটুকু জেনেছি যে আপনার হাসিনা লালদিঘির মাঠে বক্তব্যে বলে আসলো যে এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবে তারা হবে জাতীয় বেঈমান, আর ঢাকায় ফিরে এসে হাসিনা ঘোষণা দিল যে আমরা নানান বিবেচনায় এখন ইলেকশনে যাচ্ছি। ওই বক্তব্য কিন্তু এখন নাই কারো কাছে রেকর্ড করা, বা আমরা দেখিও না, কিন্তু আমরা শুনি ওই সময়কার প্রেক্ষাপটে যারা শুনেছেন তারা বলেন। কিন্তু আজকের দুনিয়ায় আমি এখন যা বলতেছি এটা রেকর্ড থেকে যাচ্ছে, এটা কিন্তু 5 বছর পরে শোনা যাবে। এবং দেখেন, আমি যদি কোনো অন্যায় করি সাথে সাথে কিন্তু সারা দেশে ভাইরাল হয়ে যাচ্ছে, হচ্ছে না? এখন আসলে অন্যায় করে টিকিয়ে থাকা কঠিন। তার মানে আগে অন্যায় হয়তো এখনো হচ্ছে, তবে আমার যেটি মনে হয় যে আগের তুলনায় দলগুলোর মধ্যে যথেষ্ট সংযম, সহনশীলতা এবং যে অন্যায় অপরাধের রাজনীতি অনেকটা কমেছে, এবং দলগুলোর শীর্ষ নেতারা একদমই প্রশ্রয় দিচ্ছে না দলগুলোর। তবে এনসিপির কাছ থেকে মানুষ একটু বেশি প্রত্যাশা করতেছে, এই কারণ যে এনসিপি একটু বেশি খুব প্রত্যাশামূলক কথা বলতেছে যে আমরা কোনো চাঁদাবাজি করব না, কিন্তু তাদের নেতাদের বিরুদ্ধে আবার চাঁদাবাজির অভিযোগ, আবার শীর্ষ নেতার বিরুদ্ধে ডিসিএসপি নিয়োগের কেলেঙ্কারি, এখনো পর্যন্ত ওটার হিসাবই দিতে পারে নাই। আমি তো বিভিন্ন তথ্যপত্রে বিভিন্ন সময় তুলে ধরেছি। এমনকি এই যে দেখেন, একজন ছাত্র উপদেষ্টার এপিএসসির বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ আসে, ভাই আপনি তো একজন আলেম মানুষ, আপনার কাছে আমার প্রশ্ন
তাহলে ওই ছাত্র উপদেষ্টাকে ফেরেশতা বলা যায়? কারণ তার আশ্রয় প্রশ্রয় ছাড়া এই দুর্নীতি হয়নি, কোনোভাবে করা যায় না। আপনার এই অফিসের বস যদি আপনাকে পারমিশন না দেয়, আপনি উল্টাপাল্টা নিউজ কোনোভাবে এই টেলিভিশনে প্রচার করতে পারবেন না। পারবেন না। সুতরাং তাকে প্রশ্রয় দেওয়া হয়েছে, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি জানি, জেনেই বলছি যে তাকে দিয়ে ওই উপদেষ্টা এগুলো করিয়েছেন। এপিএস এর কোনো দোষ নাই। হ্যাঁ, দোষ কোনটা? দোষটা হলো যে তিনি সরাসরি এক্সিকিউশন করেছেন, কিন্তু তাকে অর্ডার করা হয়েছে। তার মানে কি? তার মানে যদি ওই এপিএস এর চাকরি যায়, উপদেষ্টা আসিফ মাহমুদের চাকরি এখনো পর্যন্ত কেন গেল না? দেখেন, আমরা দেখি যে এই যে এনসিপির নেতারা বিভিন্ন উপদেষ্টার বিরুদ্ধে তারা অভিযোগ তোলেন, কিন্তু নিজেদের যে দুজন উপদেষ্টা রয়েছে সেই উপদেষ্টাদের জবাবদিহিতা কখনোই চান না। তো এই গণ অভ্যুত্থান আমার মনে হয় যে এক ধরনের ব্যর্থ অভ্যুত্থানের দিকেই যাচ্ছে। কারণ হলো যাদের উপরে মানুষের আস্থা বিশ্বাসের জায়গাটা ছিল, যাদেরকে মানুষ আবাবিল পাখির ন্যায় এক ধরনের শ্রদ্ধা, ভক্তি, সম্মান করছিল, সেই পাখিদের বিরুদ্ধে যখন এই ধরনের 1 কোটি টাকার চাঁদাবাজির অভিযোগ, আজকে একটু আগে আমি টকশো করতে করতে আমাদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা মেসেজ দিল, আমাদের হায়ার কাউন্সিল গ্রুপে। সেখানে সে আমাকে বলছে যে, মানে আমি যে পোস্ট করেছি, তো আপনার এই হোম মিনিস্ট্রির পক্ষ থেকে তার সাথে যোগাযোগ করা হয়েছে যে রাশেদ ভাই একজন দায়িত্বশীল নেতা, সে ফেসবুকে এইভাবে একটি ভুয়া তথ্য প্রচার করলো, আর সব গণমাধ্যমে নিউজ, মানে তাকে বলল, আমাকে বলার জন্য। পরে সে আমাদের গ্রুপে মেসেজ দিয়েছে যে রাশেদ ভাই এই তালিকা নাকি ভুয়া, মানে হোম মিনিস্ট্রির পক্ষ থেকে তাকে বলা হয়েছে যে এই তালিকা ভুয়া। আমি সাথে সাথে দেখেন, আমি স্ক্রিনশট আমি যে পাঠিয়ে দিয়েছি। আমি বলছি না, আমি মাত্র একটু আগে ওই ছেলের পোস্ট থেকে আমি এটা পেয়েছি, আমি এই যে তাকে সাথে সাথে দিয়েছি। আমি বললাম যে আপনি হোম মিনিস্ট্রিকে চ্যালেঞ্জ করেন যে এই তথ্য সঠিক। এখন দেখেন, তারা এই যে ওই রকম একজন চাঁদাবাজকে তারা আপনার হোম মিনিস্ট্রির ছাত্র প্রতিনিধি বানিয়েছে। এখন এই রকম ছাত্র প্রতিনিধি বিভিন্ন জায়গায়, বিভিন্ন দপ্তরে, প্রত্যেকটা মিনিস্ট্রিতে বসে রয়েছে। আমি বারবার বলছি যে এই ছেলেগুলোকে অপরাধী বানানো হচ্ছে। এরা ছিল আবাবিল পাখি। আপনি যে কথাটা বললেন যে অপরিসীম ক্ষমতায় কি তাহলে তাদেরকে বিপদগামী করছে, হ্যাঁ এটাই সত্য। আজকে আপনি এদেরকে সরিয়ে দেন, দেখবেন যে দেশ অনেক মোটামুটি এই বিতর্ক মুক্তভাবেই চলতেছে, এবং এনসিপির রাজনীতি ভালো হবে। যতদিন এই যে এই ছাত্র প্রতিনিধি বিভিন্ন জায়গায় থাকবে, আপনি এদের সম্পদের হিসাব নেন। কালকে একজন আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় 10 সেকেন্ডে শেষ করি, কেন্দ্রীয় সহসমন্বয়ক আমাকে বলছে যে ভাই, ওই ছেলেটি আপনি নিশ্চয় চিনেন, আমিও চিনি, বলছে ও কিন্তু প্রায় 1.5 কোটি টাকার মালিক। আমি তো অবাক হয়ে গেলাম। বলছে ভাই, আমরা যখন বিভিন্ন জায়গায় গিয়েছি সহসমন্বয়ক পরিচয়ে, তখন আমাদেরকে ঠিক প্রতিমন্ত্রীর মতন শ্রদ্ধা করেছে। তো দেখেন অবস্থা। তার মানে কি, যত নিয়োগ হয়েছে, যত টেন্ডার হচ্ছে, সবকিছুর নিয়ন্ত্রণ এই আপনার ছাত্র প্রতিনিধি নামধারী যারা রয়েছে তারা করতেছে। এইভাবে কিন্তু তাদেরকে খারাপ বানানো হচ্ছে। আমাকে একটু বিরতিতে যেতে হচ্ছে এ পর্যায়ে।